হাওড়ার ঘুষুরিতে দেখুন কি ভয়াবহ আগুন লেগেছে। একটা দোকানে এইভাবে আগুন লেগেছে, আবাসনের নিচে এই দোকান, সেই দোকানে আগুন, দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনে আতঙ্ক ছড়ায়, পুড়ে খাক গোটা দোকান। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন যায়, প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত্রিবেলা আমরা সব শুনেছিলাম একটা খুব জোরে ব্লাস্টের আওয়াজ হয়েছে, খুব বাজে অবস্থা ছিল, ধোঁয়া ভর্তি ছিল, ফ্ল্যাট থেকে সবাইকে বার করেছে। এখানটা থেকে আগুন বেরোচ্ছে, সামনে গেছি, সামনে থেকেও আগুন প্রচুর দাউ দাউ করে বেরোচ্ছে, মানে শাটারটা খুলেছি, মানে একদম হালকা আগুন বেড়ে গেছে। তারপর আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করেছি, কিন্তু 1.5 ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসছে, সব শেষ। একটু আগে এলে হয়তো কিছু হলেও বাঁচত, কিছু নেই। 3 তলাতে একজনের পুরো কার্টেন পর্দা চলে গেছে, আমার ব্যালকনির ওখানে সব জ্বলে গেছে। আর একটু হলে এসি ব্লাস্ট করে দিতেও পারতো, আমার বাড়িটাও নষ্ট হয়ে যেত। এবার দেখাবো আপনাদের চালকলের বিষ কিভাবে ছড়িয়ে যাচ্ছে চাষের জমিতে, আর এর জেরে ধানের ব্যাপক ক্ষতি। পরিবেশ বাঁচাতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নানা নিয়ম তো আছে, কিন্তু সেই সবকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে বহু রাইস মিল। এমনকি হাইকোর্টের নির্দেশ রয়েছে, সেই নির্দেশকেও ডোন্ট কেয়ার। আর এটা হচ্ছে কিভাবে? পর্ষদ এবং প্রশাসনের নানা স্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। মিলের যে ধুলো বালি ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে, খাবারে পড়ছে, আমরা ঘুমালে বিছানায় পড়ছে। চাষের জমি থেকে ধান চাল কলে, সেখানে ধান থেকে চাল, সেই চাল ফুটিয়ে ভাত, এর মাঝে বহু চালকল এমনভাবে চলছে যা কেড়ে নিচ্ছে ধানের প্রাণ। চালকলের বর্জ্যের বিষ মিশে যাচ্ছে চাষের জমিতে, এর জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। পূর্ব বর্ধমান, হুগলির নানা জায়গায় এই হাল। অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে একের পর এক রাইস মিল। হাইকোর্টের নির্দেশও তারা মানছে না। প্রতিদিন এইসব রাইস মিলের বিষ মিশছে চাষের জমিতে। এখানে যে মিলগুলো চলছে, ইললিগাল ভাবে মিলগুলো চলছে। হাইকোর্টের অর্ডার 2023 সালে হয়েছে, তারপর থেকেই আবার মিলগুলো চালু হয়ে গেছে। হাইকোর্টের অর্ডারেই বলা ছিল পুকুর কাটতে হবে, বয়লার চেঞ্জ করতে হবে, ইটিভি চেঞ্জ করতে হবে, কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি। উপরন্তু হুমকি দেন যে কোথাও যদি মুখ খুলিস মেরে দেবো, গাড়ি চাপা দিয়ে মেরে দেবো, শুধুমাত্র আমি এই হাইকোর্টে কেস করেছিলাম বলে। চালকলের জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বেশ কিছু নিয়ম রয়েছে। দূষিত রাসায়নিক জল শুদ্ধ না করে বাইরে ফেলা যাবে না। প্রসেসিং এর পরে যে কাদা তৈরি হবে তা গার্ডেনিং এর কাজে লাগাতে হবে। হাস্ক অ্যাশ চাষের জমিতে যাতে না মেশে তা নিশ্চিত করতে হবে। চিমনি দিয়ে হাস্ক অ্যাশ বাতাসে মেশানো যাবে না। অভিযোগ, এসবের কিছুই মানা হয় না। তাহলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কেন রাইস মিলগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে না? প্রশ্ন অনেকেরই। আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। মিলের যে ধুলো বালি ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে, খাবারে পড়ছে, আমরা ঘুমালে বিছানায় পড়ছে। চাষের জমির উপর ওই মিলের জল পড়ার জন্যে চাষবাস ঠিকঠাক হচ্ছে না, নষ্ট হচ্ছে। 2022 সালে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে অভিযোগ জানান আরামবাগের এক কৃষক। এই অভিযোগ খতিয়ে দেখতে আরামবাগের জয়রামপুরের কয়েকটি রাইস মিলে যান পর্ষদের প্রতিনিধিরা। দূষণের অভিযোগ স্বীকার করে নেন তারা। জিরো লিকুইড ডিসচার্জ পদ্ধতি তৈরি করার নির্দেশ দেন। নিয়ম না মানায় বন্ধ করে দেওয়া হয় বেশ কিছু রাইস মিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেগুলি ফের চালু হয়ে যায়। 2023 সালে কলকাতা হাইকোর্টে মামলা করেন আরামবাগের ওই কৃষক। হাইকোর্ট নির্দেশ দেয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মানতে হবে। পর্ষদের নিয়ম না মানলে চালকল চালু রাখা যাবে না। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কেন কঠোর ব্যবস্থা নেয়নি? রাইস মিলে সারপ্রাইজ ভিজিট করতে হবে। হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকা। এরপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এখানে যে মিলগুলো চলছে, ইললিগাল ভাবে মিলগুলো চলছে। হাইকোর্টের অর্ডার 2023 সালে হয়েছে, তারপর থেকেই আবার মিলগুলো চালু হয়ে গেছে। হাইকোর্টের অর্ডারেই বলা ছিল পুকুর কাটতে হবে, বয়লার চেঞ্জ করতে হবে, ইটিভি চেঞ্জ করতে হবে, কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি। উপরন্তু হুমকি দেন যে কোথাও যদি মুখ খুলিস মেরে দেবো, গাড়ি চাপা দিয়ে মেরে দেবো, শুধুমাত্র আমি এই হাইকোর্টে কেস করেছিলাম বলে। নিয়ম না মানাই যেন নিয়ম,
এই রাইস মিলগুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দিনের পর দিন এভাবে চাষের জমি থেকে পরিবেশ সর্বত্র দূষণ ছড়াচ্ছে, তারপরেও কিভাবে রাইস মিলগুলি রমরমিয়ে চলছে? দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং স্থানীয় প্রশাসন তাহলে কি করছে? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? প্রশ্ন অনেকেরই। বিষয়টা নিশ্চয়ই পরবর্তীকালে আমরা বিষয়টা নিয়ে বসবো এবং সংশ্লিষ্ট যারা রাইস মিলের যারা মালিকরা আছে তাদেরকে ডাকবো। আপনারা জানেন যে আইনের জায়গাগুলো একটুখানি সময় সাপেক্ষের ব্যাপার আছে। নিশ্চয়ই তারা চাষিরা তাদের যে ন্যায় বিচার, তারা যে সদুত্তর অবশ্যই পাবে। প্রলয় লাহা এবং শুভদীপ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। জলদাপাড়ায় জারি অপারেশন রাইনো। আরও এক গন্ডার ফেরানো হলো জঙ্গলে। কোচবিহার থেকে জঙ্গলে ফিরল গন্ডার, ফেরালো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। গত 5ই অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ বিপর্যয়ে প্রবল বৃষ্টি, দুর্যোগে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে গন্ডার। ঘুমপাড়ানি গুলিতে ফেরানো হলো তাকে জঙ্গলে। এই নিয়ে 11টি গন্ডার ফেরানো হলো জঙ্গলে। জলদাপাড়া অভয়ারণ্য থেকে আবারও গন্ডার বেরিয়ে গিয়েছিল এবং পাতলা খাওয়ার থেকে উদ্ধার করে আবার জলদাপাড়া অভয়ারণ্যে ফিরিয়ে দিয়েছে। 5ই অক্টোবরের বিধ্বংসী বন্যার পরে জলদাপাড়ার যে বিচরণ ভূমি তার 80% পলির নিচে, তাই বারবার এই ঘটনাটা ঘটছে। তাই অবিলম্বে আশেপাশে যারা আছেন তাদেরকেও এই বিষয়ে সতর্ক থাকতে হবে। মালবাজারে লোকালয়ে দলছুট দাঁতাল। ওদলাবাড়িতে চেল নদীর ধারে দলছুট হাতি। হাতিটি অসুস্থ বলে অনুমান। গরুবাথানের জঙ্গল থেকে গ্রামে হাতি। চা বাগানে ঘোরাফেরার পর নদীর চরে চলে যায় হাতিটি। হাতির পিছনে 2 পায়ে প্রবলেম আছে এবং সাথে যে জিনিসটা বোঝে তার চোখেও প্রবলেম আছে। কাছের থেকে মানুষকে দেখার পরে সে দাঁড়ায় না বা এত স্লো, হাঁটার ক্ষমতাটা দিনের পর দিন কমে যাচ্ছে। তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে দিনের পর বয়স্ক কারণে বা অন্য কোনো কারণে হাতিটা অসুস্থ আছে। আমরা পরিবেশপ্রেমী হিসাবে অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্টকে আবেদন করব যে এই হাতিটাকে কমসে কম ট্যাঙ্কুলাইজ করে বা তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক। ছট পুজোর ঘাটে হঠাৎ হাতি, জঙ্গল ছেড়ে নদীর পাড়ে হাতি। কালচিনির বাছরা নদীর ঘাটে হাতি। আচমকা হাতি দেখে আতঙ্ক ছড়ায়, পরে লোকালয়েও ঢুকে পড়ে হাতিটি। হাতিটিকে জঙ্গলে ফেরায় বন দফতর। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে কমিশন। রাজ্যে এসআইআর ঘোষণার পরই বৈঠকে কমিশন। আজ জেলা শাসকদের সঙ্গে বৈঠকে কমিশন। সর্বদল বৈঠকের আগে সিইও এবং ডিএমদের সঙ্গে বৈঠক করবেন। আজ থেকে বিএলওদের এসআইআর এর ট্রেনিং দেওয়া হবে।